কোন জায়গা থেকে আসছো? আসছি নয়াগাঁও থেকে। নয়াগাঁও থেকে। এখানে আগে আসছো? হ্যাঁ আসছি। কিরকম লাগতেছে এরকম আসার পরে? ভালো লাগতেছে। আলাইকুম, আমি মোহাম্মদ আবু হোসেন। আজকে চলে এসেছি বিখ্যাত সোনারগাঁ জাদুঘর, যে জাদুঘরটি বিশেষভাবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত স্মৃতি নিয়ে গড়ে উঠেছে। আর আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা, যে জায়গার জন্য পুরা ঢাকা শহরের বা বিভিন্ন সোনারগাঁটা খ্যাতি লাভ করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা কারুকাজ দিয়ে বাঁশের ফ্রেম দিয়ে গরুর ঘাড়ে যে একটা দৃশ্য, যেটা আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন এঁকেছিলেন, ঠিক তারই দৃশ্যমান একটা অংশ তারা কাজ করে মাটি বা বিভিন্ন বাঁশ দিয়ে তৈরি করে এখানে রেখেছেন। বড় রাজকীয় বাড়ির গেটের মতো বড় একটি প্রাসাদের মতো দেখা যাচ্ছে। আর অনেক পর্যটনও আসছে বিভিন্ন জায়গা থেকে সেই জায়গাটা উপভোগ করার জন্য, দেখার জন্য এবং ইতিহাস সম্পর্কে জানার জন্য। আমরাও এসেছি সেই ইতিহাস সম্পর্কে জানার জন্য এবং আপনাদেরকে কিছু একটা জানানোর চেষ্টা করার জন্য। ঢুকতে যাচ্ছি যে জাদুঘরটার মেন যে আকর্ষণ, যে বিষয়গুলো আছে সেটা তুলে ধরার জন্য জাদুঘরের ভিতরে আমরা প্রবেশ করতেছি। আর এটা হচ্ছে জাদুঘরের প্রবেশ পথ। ঢুকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জয়নুল আবেদিনের লেখা অনেক দৃশ্যমান ছবি, যেগুলো আজ উনি নিজ হাতে লিখেছেন, যা আমাদের বর্তমান প্রজন্মের কাছে একটি ইতিহাস বা সংস্কৃতিকে তুলে ধরার মূল হাতিয়ার যেটা আছে সেটা হিসেবে আমরা জানতে পারছি। অনেকগুলো ছবি দেখা যাচ্ছে, তা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক। এখানে আবার ওনার হাতে যে তুলি আছে, যে তুলি দিয়ে উনি ছবি আঁকতেন, যে তুলির সাহায্যে উনি দিয়ে গেছেন এক বাংলার সংস্কৃতি, যেটা হাতে কলমে লিপিবদ্ধ করে রাখা যায় যে মাধ্যম, সেই মাধ্যমগুলো এখানে দেখা যাচ্ছে। তুলি, তারপরে বিভিন্ন ধরনের কম্পাস, কাঠা, যেগুলো সেই দীর্ঘ কয়েক বছর আগের যে দৃশ্যমান জিনিসগুলো আছে, যেগুলোর মাধ্যমে উনি আমাদের সংস্কৃতিকে তুলে ধরতেন, সেই জিনিসগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে একটি নকশা যা উনি নিজ হাতে এঁকেছেন। নকশার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাই বলবেন যে এই নকশাটা কিসের নকশা, কি এই নকশা আমাদেরকে ইঙ্গিত দেয়। তারপরে সেই প্রথমে ঢোকার সময় যে একটা জিনিস আপনাকে দেখিয়েছিলাম, গরুর গাড়ি, সেই গরুর গাড়িটা প্রথমে আমরা দেখে এসেছি। এখন পর্যন্ত আবার সেটা লিখে সুন্দরভাবে কাঠ দিয়ে কারুকাজের মাধ্যমে লিখে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া আছে মসজিদের যেই জিনিসটা আছে, কারু নকশার মাধ্যমে মসজিদের এই কাজটাও এখানে দেখা যাচ্ছে। সাভার থেকে আসছেন। আচ্ছা, আমাদের এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে জাদুঘরটা দেখতেছি, সেটা আসে আপনার অনুভূতিটা কি? অনেক ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে। আসলে উদ্দেশ্য ওইটাই যে দেখবো, এটা অনেক নাম করা একটা নাম, এটা খুব সুন্দর একটা জায়গা, অনেকে আসছে, দেখতে আসে ভালোই লাগতেছে। আচ্ছা, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি পালকিটা আসলে কি আপনার কি জানা আছে, বা আগে কি কারণে ব্যবহার করা কি জানতেন আপনি? আগে যখন গাড়ি ঘোড়া ছিল না, তখন এই পালকিতে করে মানুষ সে কোণে তারপরে বর নিয়ে যাওয়া। জি। কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। সেটাই। আপনার কিরকম লাগছে এখানে আসার পরে? অনেক ভালো লাগতেছে, বা জানার আগ্রহটা একটু আরো বেড়ে গেছে আমাদের সংস্কৃতিকে। জি, ধন্যবাদ। দেখতে পাচ্ছি যে এগুলাকে বলা হয় সন্দুক নামে, আমরা জানি সন্দুকের ভিতরে সেগুলোর ভিতরে অনেক কারুকাজ আছে, সেগুলো কারুকাজ দ্বারা তৈরি নির্মিত হয়েছে। আর এগুলো প্রাচীন বা আগের সময় আমরা অনেক যখন বিভিন্ন দৃশ্য বা ছবি বা বইয়ের মধ্যে আমরা দেখতে পারি, যেরকম যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক বক্সের মতো বাড়ি যেটা নকশার মাধ্যমে চারুকাজ দ্বারা নির্মিত করা হয়েছে। ছোট একটা বাড়ি, যেটা অনেক সুন্দর লাগতেছে দেখে, মনে হচ্ছে যে পুরো একটা বড় বাড়ি। আসলে আমরা এখন দুতলায় যাবো, দুতলায় গিয়ে পরবর্তী অন্যগুলো দেখাবো। তার আগে একটু গ্লাসের ভিতরে একটা সুন্দর মানুষের যে জীবনযাপন, সেটি খুবই একইভাবে মানুষ দেখা যাচ্ছে। আর মানুষের জীবনযাপন বা মানুষের চলাফেরা যেরকম হতো দেখা যাচ্ছে, যে এখানে গ্রামীণ কৃষক, তারপরে তাঁতি, জেলে সবারই কম বেশ একটা না একটা করে আপনার ভাস্কর্য তৈরি করে রাখা আছে এখানে। কি অবশ্যই আমরা জানি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ একটা গান আছে আমার বসনা বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই নকশিকাঁথাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আর নকশিকাঁথার আমাদের সংস্কৃতির মধ্যে, আমার সংস্কৃতির একটা অন্যতম অংশই হচ্ছে নকশিকাঁথা দেখে অনেক ভালো লাগতেছে। আর যারাই বা আসবে নকশিকাঁথা বুঝার চেষ্টা করবে সবাই কীভাবে আমরা নকশিকাঁথার বিষয়ে দেখতে পারবো।
পারবো, জানতে পারবো। অনেক সুন্দর লাগতেছে। সব দিকে যাবেন, যেদিকে যাবেন নকশিকাঁথা আপনার সিঁড়ির উপরে দেওয়া আছে, রাখা আছে। আমরা এখানে আরেকজন ভাইয়ের কাছ থেকে একটু ওনার অনুভূতিটা নেওয়ার চেষ্টা করি। বড় ভাই, কোন জায়গা থেকে আসছেন? অ্যাকচুয়ালি আমরা আসছি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে আসছে, তাহলে পাশাপাশি জায়গা আছে। আগে কি আসছিলেন এখানে? না, এটা প্রথমে আসছেন। আচ্ছা, কিরকম লাগতেছে বা কিভাবে বুঝলেন? অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা, আমাদের বর্তমান প্রজন্মের কাছে আপনার কি কোনো নোটিশ মেসেজ আছে দেওয়ার মতো আমাদের বর্তমান প্রজন্মকে? হ্যাঁ, বর্তমান প্রজন্মকে আমার শুধু একটাই বলার আছে যে মানুষ ঘুরুক, ঘোরাফেরা করুক, যাতে হচ্ছে যে এই সুন্দর যে জিনিসগুলো আছে, যে আর্টগুলো আছে, এইগুলো যাতে মানুষ দেখতে পারে, উপভোগ করতে পারে, তাহলে মানুষের ভিতরে অনেক চিন্তা চেতনার বিকাশ করতে পারে। এক কথা আমাদের সংস্কৃতিকে বুঝতে পারবে, জানতে পারবে। জি, এখানে অনেকগুলো নৌকা, একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সাম্পান নৌকা। এখানে সাম্পান নৌকা থেকে শুরু করে ডিঙ্গি নৌকা, সাম্পান নৌকা, লম্বা নৌকা, যাইভাবে হোক অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। সেই নৌকাগুলো আমাদের দেশে চলমান বিদ্যমান রয়েছে, যেগুলো অনেক প্রয়োজন মোতাবেক যার মতো যারা কাজ। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে এখানে পাশে আপনি দেখতে পাচ্ছি, আপনি অনেকক্ষণ পর্যন্ত এগুলা দেখতেছেন, একটু গভীরভাবে দেখতেছেন। কি বুঝলেন এগুলা, কিভাবে লাগতেছে এগুলো? আমি এগুলো দেখতেছি এখন আগের দিনের যেসব জিনিসপত্র, আসবাবপত্র মানুষ ব্যবহার করতো, জি জি, প্রাচীনকালের যে নিদর্শনগুলো ছিল, সেই নিদর্শনগুলো আমার মন কাটতেছে। এখন মনে হচ্ছে যে এখন পুরোনো দিনের যে স্মৃতিগুলো ছিল, ওই স্মৃতিগুলো কত সুন্দর ছিল। জি। এই স্মৃতিগুলো এখন আমাদের মনে, নতুন যে প্রজন্মগুলো আছে, এই নতুন প্রজন্মের মনে কতটা নিতে পারে ওরা এই স্মৃতিগুলো মনের ভিতরে, এই স্মৃতিগুলো রক্ষার্থে আমি এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছি এবং দেখছি। সবাই যার মতো ব্যস্ত, সবাই নিজ থেকে এই যে প্রকৃতিগুলো জানার খোঁজার সন্ধান করছে, অনুভূতি তারা নিজ থেকে ব্যক্ত করছে বিভিন্ন মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে গলার বা বিভিন্ন ধরনের হাতের অলংকার, পায়ের অলংকার, গলার অলংকার যেগুলো ব্যবহার করা হতো সেইগুলা। হচ্ছে এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে ঢেকি। আমরা সবাই জানি যে আমাদের বাংলা সংস্কৃতির আর অন্যতম একটি জায়গা, অন্যতম নিদর্শন হচ্ছে ঢেকি। একটা গানও আছে, ও সুন্দরী নাচো তুমি ঢেকিতে পার দিয়া, ঢেকির তালে তালে নাচো কোমরলে। সেটা আমাদের সিলেটি গান যেটাকে বলা হয়ে থাকে। আর এই ঢেকির মাধ্যমে আগেরকার সময়ে আমাদের মা বোনরা যারা ছিলেন তারা কী করতেন, জমি থেকে ধান আনার পরে ধরনের ধানগুলো এখানে ভাঙা হতো, সেই ধান তারপরে প্রস্তুত করা হতো খাবারের উপযোগী করে। আর এই যে একটা বাঁশের তৈরি কুড়েঘর, যেটা মডেল ঘর হিসেবে তৈরি করা আছে, ঠিক একইভাবে আগের সময় মানুষের ঘরের নকশা করা হতো। ঘরের দাঁড়ির মধ্যে বা বারান্দা যেটা বলা হয়, আঙ্গিনার ভিতরে ঢেকি রাখা হতো, আর সেই ঢেকির মধ্যেই আপনার ধান বানা হতো। সংস্কৃতি জানবো, আর যদি নাগরদোলা না চলে তাহলে কি বোধ চলে? এইটাই হচ্ছে বাংলা সংস্কৃতির একটি অন্যতম, যেখানে নাগরদোলা সেখানে ফুটে ওঠে আমাদের বাংলা সংস্কৃতি। আর আমরা এখন এসেছি সেই নাগরদোলা, যেটা মেলায় বা গ্রামগঞ্জে এখন পর্যন্ত মেলা বা উৎসব অনুষ্ঠান যে কোনো কিছুই হোক, বাংলা নববর্ষ থেকে শুরু করে যাই হোক না কেন, নাগরদোলাটা চলমান। যে জায়গাটা আসছে সেটা হচ্ছে বাইরের যে অংশ, জাদুঘরের ভিতর থেকে বাইরে আসছে। লাইব্রেরির সামনে যে জায়গাটা আছে, লাইব্রেরির পাশেই যে ভবনটা আছে, আমরা এখানে একজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে? তাহলে তো নগরের ভিতর থেকে আপনি আসেন প্রাকৃতিক নিদর্শন দেখার জন্য। আসলে এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা আসার পরে আপনি কি বুঝলেন বা কি? খুব ভালো লাগতেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আপনার মতামত কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বা বর্তমান প্রজন্মের জন্য? বর্তমান প্রজন্ম এখানে আসবে, হ্যাঁ, অতীতের জিনিসগুলো জানবে, তারা দেখবে, শিখবে।